শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। ৭১ টিভি সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। এছাড়া হত্যা মামলায় আদালতে নেওয়া হয়েছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। সার্বিক চিত্র জানাতে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, রিমান্ডের বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি সিএমএম কোর্টে। সেখানে আমরা সকালে দেখেছি ঠিক 9:30টার দিকে তিনজন আসামি মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির যে সমন্বয়ক শাহরিয়ার কবির, তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হয় এবং 9:30টার দিকে তাকে আদালতে এই তিনজনকে আদালতে তোলা হয়। সেখানে দীর্ঘ শুনানি হয়েছে এবং শুনানির পরে কিন্তু প্রত্যেকেরই 7 দিন করে আলাদা আলাদা করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে সেখানে সরকার পক্ষের এবং আসামি পক্ষের আইনজীবী তারা কিন্তু বাইরে এসে ব্রিফ করে আমাদেরকে এতটুকু জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এই মামলা কিন্তু ছাত্র গণ অভ্যুত্থান যে হয়েছিল সেই গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন সময় এই তিনজন আসামি আসলে সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এর মধ্যে শাহরিয়ার কবির এবং ৭১ টিভি সিইও মোজাম্মেল বাবুর যেটি মামলা ছিল সেটা সমরিত হক নামে একজন শিক্ষার্থী, যিনি শান্তিনগর এলাকায় কিন্তু তার মৃত্যু হয়েছে এবং সেখানে কিন্তু সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যেটি এবং এর বাইরে যে ভাসানটেক মামলা একটি হত্যা মামলা, সেই মামলায় কিন্তু ওমর ফারুক নামে একজন হত্যা মামলায় কিন্তু তাকে 7 দিনের রিমান্ডে দিয়েছে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে। এবং সেখানে কিন্তু আসামি পক্ষের এবং আসামি পক্ষের বাইরের অর্থাৎ সরকার পক্ষের যে আইনজীবী তারাও কিন্তু এই শুনানিতে অংশ নিয়েছেন এবং মূল শুনানিটি যে ছিল সেটি হচ্ছে সরকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল, এই দুই সাংবাদিক এবং শাহরিয়ার কবির তারা বিভিন্নভাবে সরকারকে স্বৈরাচারী হওয়ার পিছনে বড় ধরনের সহযোগিতা করেছে বলে আসামি পক্ষ থেকে সরকার পক্ষ থেকে বলা হয়েছিল। যদিও আসামি পক্ষের আইনজীবী সেটি সম্পূর্ণ নাকচ করে তারা বলছিলেন যে আসলে এইসব হত্যা মামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা পিওর সাংবাদিকতাটাই করেছিলেন এবং সেখানে কোনো তাদের রিপোর্টারও ছিল না এবং সে কারণে কিন্তু তারা বলছেন এই মামলায় তাদের কোনোভাবে রিমান্ডে নেওয়ার প্রয়োজন ছিল না, যদিও রিমান্ড সেটি 7 দিনের মঞ্জুর করা হয়েছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি একটু আগে সাবেক রেলমন্ত্রী তাকে কিন্তু আদালতে তোলা হয়েছে। এর বাইরে আরেকটি মামলায়, সেটি গত 5 তারিখে ছাত্রদের হত্যা এবং পুড়িয়ে ফেলার যে মামলা, সেটি আশুলিয়ায় ঘটনা ঘটেছিল। সেই আশুলিয়া থানার মামলায় ঢাকা জেলার যে অতিরিক্ত পুলিশ সুপার তাকে কিন্তু 5 দিনের রিমান্ড দিয়েছিল এর আগে। সেই 5 দিনের রিমান্ড শেষে আজকে কিন্তু তাকে আদালতে তোলার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাকে আদালত চত্বরে নিয়ে এসেছে, কিন্তু আদালতের এজলাসে এখন পর্যন্ত তাকে নিয়ে আসা হয়নি। সেটি হয়তো কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো যে আসলে তাদের ব্যাপারে আদালত কোন সিদ্ধান্ত নিয়েছে। তো এই ছিল আমার কাছে আদালত চত্বর থেকে সবশেষ পরিস্থিতি। অনিয়মের অভিযোগে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে সোনা মসজিদ স্থল বন্দরের ব্যবসায়ীরা। এতে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, ব্যবসায়ীদের অভিযোগগুলো কি কি, সংকট নিরসনে কোনো পদক্ষেপ দেখছেন কিনা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ডানা, আপনি যেমনটি বলছিলেন, দেখেন এই যে ব্যবসায়ীদের অভিযোগ, এই সোনা মসজিদ স্থল বন্দরটিতে যে বেসরকারি পরিচালনা পোর্ট আছে, বন্দর পরিচালনাকারী পোর্ট পানামা সোনা মসজিদ পোর্ট লিমিটেড, কিন্তু তাদের রন্ধে রন্ধে অনিয়ম ঢুকে গেছিল। তাদের এই অনিয়ম দূর করতেই কিন্তু ইম্পোর্টার অ্যাসোসিয়েশন, সিএনএফ এজেন্ট এবং এই বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে কিন্তু একত্রতা পোষণ করেছে কিন্তু এই ভারতের ব্যবসায়ীরাও। তারাও কিন্তু গত রোববার থেকে টোটালি কিন্তু তাদের পণ্য রপ্তানি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং তার আগে কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু আমদানি রপ্তানি টোটালি বন্ধ করে দিয়েছিল। এবারের ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে পানামা পোর্ট লিমিটেড যেটি আছে, তারা তাদের যে অবকাঠামো উন্নয়ন এবং তাদের যে নিয়মিত যে ঘুষ, দুর্নীতি এবং অতিরিক্ত চার্জ আদায়, অতিরিক্ত আদায়, এসবগুলা কিন্তু তারা কিন্তু অতিরিক্ত ভাবে এতদিন ধরে আদায় করে আসছিল। এখানকার ব্যবসায়ীরা কিছুদিন আগেও কিন্তু সংবাদ সম্মেলন করে তাদের এই পদ থেকে সরে আসার জন্য অনুরোধ করেছিল,
কিন্তু এই ব্যবসায়ীদের কথা তারা কিন্তু কর্ণপাত করেনি। এর ফলেই কিন্তু তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে। ডানা, আপনাকে বলে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে আছি ভারত থেকে যে সোনামুজি স্থল বন্দর যে প্রবেশ পথ, একমাত্র প্রবেশ পথ যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটিতে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন কি এই রাস্তাটি কিন্তু একেবারে কিন্তু খা খা করছে। কিন্তু অন্যান্য দিনে কিন্তু এই রাস্তাটিতে কিন্তু পা ফেলারও কিন্তু জায়গা থাকে না। প্রত্যেক দিন অন্তত 300 থেকে 350 গাড়ি, বিভিন্ন পণ্যবাহী ট্রাক এই বন্দরে প্রবেশ করে, কিন্তু গত রোববার থেকে একটিও ট্রাক এই বন্দর দিয়ে প্রবেশ করেনি। আমরা একটু আমাদের সাথে সংযুক্ত করতে চাই একজন আমদানিকারক আলমগীর জুয়েলকে। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানতে চাইবো কি আসলে কি কি দাবিগুলো ছিল এবং পানামার কি কি অনিয়ম ছিল যে আপনারা এমন একটা বৃহৎ একটা আপনারা কঠোর সিদ্ধান্ত নিলেন, কি টোটালি আপনারা আমদানি রপ্তানি বন্ধ করে দিলেন। জি আলমগীর জুয়েল, একটু আপনার কাছে আমরা জানতে চাই। আমরা দীর্ঘদিন ধরে এই কিন্তু বিগত 19 সাল থেকে হঠাৎ করে পানামা কর্তৃপক্ষ কিছু দুর্নীতিবাদ প্রশাসনের সহযোগিতায় আমাদের উপর পানামার ভিতরে পাথরের গাড়ি আনলোড না হওয়া সত্ত্বেও এই ট্যারিফ নামে এই যে জুলুম আমাদের ব্যবসায়িকদের উপর চাপাই দিয়েছে, যার জন্য আমাদের ব্যবসায়িকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সময় স্থলবন্দরের চেয়ারম্যান বরাবর অভিযোগ করা সত্ত্বেও আমরা এটার কোনো সদুত্তর সমাধান পাই নাই। পানামা কর্তৃপক্ষ এখানে ট্যারিফ নামে অযাচিত ভাবে এই যে 1 নাম্বার গেটে ইন্ডিয়ান রুপি নিচ্ছে, বাংলায় 161 টাকার এগনেস্টে 170 থেকে 80 রুপি নিচ্ছে। একইভাবে এক্সিটে মিনিমাম 24 ঘন্টা গাড়ি থাকতে পাবে, তার সত্ত্বেও 24 ঘন্টা পার না হলেও তারা প্রায় 200 রুপি গাড়ি প্রতি, ইন্ডিয়ান গাড়ি প্রতি চাঁদা আদায় করে থাকে। অন্যান্য বন্দরে 1 পার্ট আদার্স আইটেমে বিল হয়, কিন্তু আমাদের এখানে গাড়ি থেকে গাড়ি লোড হলেও তারা 2 পার্টের বিল করছে। এই যে একের পর এক অনিয়মে জর্জরিত ব্যবসায়িকরা, যার জন্য আজকে এই বন্দর ছেড়ে বিভিন্ন বন্দরে তারা যেতে বাধ্য হয়েছে। আপনার কাছে আমরা একটু সংক্ষেপে জানতে চাই আসলে এই ধর্মঘট আপনারা কতদিন চালিয়ে যাবেন? আমরা সরকার, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থলবন্দরের দায়িত্বে যারা আছে বিশেষ করে ওনারা এদিকে আমরা অনিয়ম অত্যাচার আজকে নিষ্পেষিত, ব্যবসায়িকরা ব্যবসা করতে পারছে না, আপনারা দ্রুত এইদিকে একটু নজর দেন। এখান থেকে আমাদের দাদা আপনাকে বলে রাখি কি যে এই যে সোনামুজি স্থল বন্দরে যে অনিয়ম দুর্নীতির কারণে যে ধর্মঘট চলছে, এটি উত্তরণের জন্য কিন্তু আজকে বিকেলে যে পানামা পোর্ট লিমিটেড আছে, লিমিটেড যে হল রুম আছে, হল রুমে কিন্তু বিকেলে এই যে সোনামুজি স্থল বন্দরের যে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আছে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু আজকে একটি সভা আহ্বান করেছেন। সে সভা থেকে আসলে আমরা আপনাদেরকে জানাতে পারবো কি যে আসলে এই বন্দরের অচল অবস্থা কোন দিকে যাচ্ছে, ধর্মঘট প্রত্যাহার হচ্ছে কিনা, তারা চালিয়ে যাবে। ডানা, এ ছিল আমার কাছে সোনামুজি স্থল বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বরিশালের নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে, এতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, পানি বৃদ্ধি নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বরিশাল বিভাগের বিভিন্ন নদ নদীর পানি কিন্তু আসলে গত কয়েকদিন প্রবল জোয়ার এবং প্রবল বর্ষণের ফলে বিপদসীমা অতিক্রম করেছিল এবং এই বিপদসীমা অতিক্রম করার ফলে কিন্তু বরিশাল বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চল যেগুলো আসলে বলা হয় সেই জায়গাগুলো কিন্তু আসলে তলিয়ে গিয়েছিল। এবং আমরা গতকাল অবধি কিন্তু দেখেছিলাম যে এই প্লাবনের শিকার হয়ে কিন্তু জনজীবনে আসলে একটা বেশ ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পানি নামতে না পেরে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটা জেনেছি যে বরিশাল বিভাগের বিষখালী নদী, সেটার ঝালকাঠি পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার ও বরগুনার বেতাগী পয়েন্টে কিন্তু বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হয়েছে গতকাল। এবং মেঘনা নদী বরিশালের ভোলা জেলার তজুমুদ্দিন পয়েন্টে বিপদসীমার 66 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। বরিশালের পিরোজপুরের খচা নদীর যে পানি সেটি কিন্তু উমেদপুর পয়েন্টে আসলে পরিমাপ করা হয়েছিল, সেখানে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু গতকাল প্রবাহিত হয়েছে। এবং বলেশ্বর নদী পিরোজপুর পয়েন্টে কিন্তু 4 সেন্টিমিটার আসলে বেড়েছে। আমরা
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জেনেছি যে বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুরেই আসলে সবচেয়ে বেশি পানি বিভিন্ন নদ নদীর অতিরিক্ত সীমা অতিক্রম করে প্রবাহিত হয়েছে, এবং যার কারণ হিসেবে আসলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা জানতে পেরেছি যে পিরোজপুরে কিন্তু গতকাল অব্দি 162 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই অতিরিক্ত বৃষ্টি এবং একই সাথে কিন্তু অমাবস্যা এবং পূর্ণিমার মাঝামাঝি একটা সময়ের কারণে কিন্তু আবহাওয়াবিদরা বলছেন যে বরিশালে একটা নিপ টাইড নামে একটা অবস্থা বিরাজ করছে, এবং যার ফলে কিন্তু এই অতিরিক্ত জোয়ার এবং বৃষ্টিপাত মিলে বেশ নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল আমরা আসলে আরো যেটা জানতে পেরেছি যে বরিশালে কিন্তু 39 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু বরিশালের নগরের যে পার্শ্ববর্তী নদী কীর্তনখোলা নদী, সেই কীর্তনখোলা নদীর পানিও কিন্তু আসলে বেশ কয়েকবার বিপদসীমার কাছাকাছি কিংবা বিপদসীমা অতিক্রম করেছে, এবং তার ফলশ্রুতিতে বরিশাল নগরের বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে গিয়েছিল, এবং সেই পানিগুলো আসলে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খুব বেশি ভালো না থাকার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে গত কদিন যাবত জলাবদ্ধতার শিকার এই বরিশালের মানুষজন হয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ পরিস্থিতি, বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর থেকে অতিবাহিত হবার। ধন্যবাদ আপনাকে। বরিশালের নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপথ লাইভ। দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভিড় করছে রোগীরা। কুমিল্লা বরগুনা থেকে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও রিয়াজ আহমেদ মুসা। সুমন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি, চিকিৎসা সেবা কেমন চলছে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি ডানা, আপনি যেটা বলছিলেন আমি আপনার কাছে তথ্য জানিয়ে রাখি। কুমিল্লা আসলে ডেঙ্গুর প্রভাব গত 24 ঘন্টা আমি দেখেছি, প্রায় 17 জন রোগী ভর্তি হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে। তবে তাই একটা বিষয় জানা গিয়ে কুমিল্লার যে পরিস্থিতি আমি জানি, গত কুমিল্লা জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি প্রায় 100 জনের কাছাকাছি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বিভিন্ন উপজেলায় এবং সদর হসপিটাল, সেই সাথে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল সহকারে। আমি কুমিল্লা যারা সুশীল সমাজ এবং যারা সিভিল সার্জন তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানিয়েছেন, কুমিল্লা সিভিল সার্জন যে রয়েছেন উনি আমাকে জানিয়েছেন আসলে কুমিল্লা যেহেতু আসলে বন্যা একটা প্রভাব রয়েছে, বিভিন্ন 14টি উপজেলায় আপনার জানেন বন্যা প্রভাবিত প্লাবিত হয়েছে কুমিল্লা, এবং সেখান থেকে যদি শুরু করি কুমিল্লা ডেঙ্গু রোগ প্রকোপ বাড়তে শুরু করেছে এবং আতঙ্ক বিরাজ করছে সকল জনসাধারণের মাঝে। তবে আমি এই বিষয়ে জানতে চেষ্টা করেছিলাম কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক আসলে সহকারী পরিচালক ডাক্তার নিশাত আমাদেরকে জানিয়েছেন আসলে গত 24 ঘন্টার মধ্যে আসলে 17 জন রোগী ভর্তি হয়েছে, বিশেষ করে গত 3 দিনে প্রায় আসলে 50 জন উপর ভর্তি হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ এবং সদর হসপিটাল মিলিয়ে কুমিল্লা জেলা প্রায় প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ডেঙ্গু রোগীর প্রভাব বিস্তার করছে। সেই দিক থেকে যদি বলি, কুমিল্লা যে আসলে বিশেষ করে কুমিল্লা সিটি কর্পোরেশন এরিয়াতে ডেঙ্গু রোগী বাড়তে শুরু হয়েছে, কারণ হচ্ছে সিটি কর্পোরেশন যেহেতু আমরা জানেন 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আসলে ওইভাবে সিটি কুমিল্লা মেয়র না থাকার কারণে যে পরিচালক দায়িত্ব নিয়েছেন কুমিল্লা বার্ডের সহকারী সচিব আসলে তিনি দায়িত্ব নিয়েছেন। সেই দিক থেকে কুমিল্লার যে পরিকল্পনা অনুযায়ী আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন ড্রেনের যে ব্যবস্থা, যে ডেঙ্গুর প্রতিরোধ করার জন্য যে ধরনের ওষুধ ছিটানোর কথা আসলে প্রতি ওয়ার্ডে বিশেষ করে কাউন্সিলর না থাকার কারণে আসলে ব্যাঘাত ঘটছে। আমি একটা জানিয়ে রাখি, এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে। তারা জানিয়েছেন আসলে ওষুধ এসেছে, তারা কার্যক্রম শুরু করবে আগামী 1 সপ্তাহের মধ্যে। আসলে পরিস্থিতি আরো ভয়াবহ মানে আকার ধারণ করতে পারে কুমিল্লা ডেঙ্গুর প্রকোপ। সেই দিক থেকে যদি বলি, গতবার চেয়ে এবার সেপ্টেম্বর মাসে এসে কিছুটা কম হলো, কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার রূপ ধারণ করতে পারে। আমাদেরকে এই তথ্যটা জানিয়েছেন কুমিল্লার যে বিশ্লেষক রয়েছেন, যারা সুশীল সমাজের ব্যক্তিবর্গ রয়েছেন, সেই সাথে যারা ডাক্তার রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করেছি। আর একটা বিষয় জানাই, কুমিল্লার যে শিশু, বিশেষ করে এখন শিশুদের একটু চাপ রয়েছে, যেহেতু স্কুল কলেজ এবং প্রতিষ্ঠান সব খোলা শুরু হয়েছে। এবং সেদিক থেকে বলি, আপনারা জানেন কুমিল্লা মেডিকেল কলেজ যে হসপিটাল, সেখানে 500 শয্যার যে হসপিটাল, সেখানে 1500-এর উপরে প্রতিদিন এখানে রোগী দেখা হয়। বিশেষ করে ডেঙ্গু রোগীর জন্য ডেঙ্গু ওয়ার্ড, মহিলা ওয়ার্ড দুটাই আলাদা করা হয়েছে এবং শিশুদের জন্য সবকিছু মিলে বলা যায় কুমিল্লার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বলতে চাই আসলে কুমিল্লার এই ডেঙ্গু পরিস্থিতি আসলে প্রকট আকার এবং প্রকট আকার ধারণ করতে পারে এবং মহামারী আকার দেখতে পারে। এই বিশ্বাসে কথা বলার চেষ্টা করেছি এবং সচেতন থাকার জন্য সকলকে অনুরোধ করেছেন সকল কর্তৃপক্ষ। এই ছিল কুমিল্লা থেকে সর্বোচ্চ। আমি চলে যাচ্ছি বরগুনার মুসা। আপনি বিস্তারিত জানাবেন ডেঙ্গু নিয়ে।
অসংখ্য ধন্যবাদ সুমন। আপনি যেমনটা বলছিলেন যে কুমিল্লার ন্যায় কিন্তু উপকূলীয় জেলা বরগুনায়ও ডেঙ্গু চোখ রাঙাচ্ছে এবং ডেঙ্গু সর্বত্রই কিন্তু ছড়িয়ে পড়ছে। আমরা এখন রয়েছে বরগুনা সদর হসপিটালে এবং সদর হসপিটালে ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং রোগীর সংখ্যাও কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এবং এই এক বছরে কিন্তু 524 জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও কিন্তু এই এক মাসে কিন্তু 300-র অধিক রোগী কিন্তু বরগুনা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে। এখন প্রায় 45 জন রোগী এখানে ভর্তি রয়েছে এবং শুধু সদর হাসপাতালই নয় এবং বরগুনার যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু প্রতিদিন ডেঙ্গু রোগী আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন এবং যেসব রোগীরা শারীরিক জটিলতা নেই তাদের কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে কিন্তু তাদের বাড়ি পাঠানো হচ্ছে এবং যারা বেশি জটিল হয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু হসপিটালে রেখে চিকিৎসা দিচ্ছেন। এবং আমরা রোগীদের সাথে কথা বলেছি, রোগীরা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছেন এখানে পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণে কিন্তু তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ওষুধ ঠিকভাবে পাচ্ছেন এবং স্লাইন কিন্তু তাদের বাহির থেকে কিনতে হচ্ছে এবং বিশেষ করে টেস্টও কিন্তু তাদের বাহির থেকে করতে হচ্ছে। সর্বোপরি ডেঙ্গুর পরিস্থিতি দিনে দিনে কিন্তু খারাপের দিকে যাচ্ছে এবং পৌর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। পৌর কর্তৃপক্ষ যেমনটা আমাদেরকে জানানোর চেষ্টা করেছে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছে যাতে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা কমে আসে। কিন্তু আমরা পৌর নাগরিকদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে পৌর নাগরিকরা আমাদেরকে জানিয়েছে যে আসলে শুধু প্রচারণাই কিন্তু তাদের পৌর কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু শেষ করছেন, কিন্তু যে মশক নিধনের যে কার্যক্রম সেই মশক নিধনের কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন না বলে কিন্তু এই ডেঙ্গু কিন্তু ছড়িয়ে যাচ্ছে বলে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ময়মনসিংহে শোভাযাত্রা আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শোভাযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, গণতন্ত্র দিবস পালনে কি কি কর্মসূচি রয়েছে? নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে রয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই বিভাগের 4 জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা মিছিলে এই টাউন হল প্রাঙ্গণ কিন্তু তারা মুখরিত করে তুলেছেন এবং জেলার প্রায় কয়েক হাজার নেতৃবৃন্দ আজকে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। বিভাগের কয়েক হাজার নেতৃবৃন্দ সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও এই শোভাযাত্রায় অংশগ্রহণের কথা কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত তিনি আসেননি, অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু এই বর্ণাঢ্য শোভাযাত্রা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আমরা একটু যুক্ত হব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সঙ্গে। আপনাদের শোভাযাত্রা কখন শুরু হবে, এই শোভাযাত্রার মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চান? আমাদের শোভাযাত্রা শুরু হবে ঠিক 12টায়, 11টায় টাইম ছিল, তো লোকজন আসছে, গরমের দিন, আমরা 12টায় শুরু করব সংক্ষিপ্ত সভার মাধ্যমে। এখানে এই শোভাযাত্রাটা হলো, আপনারা জানেন যে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে সারা দেশে জাতীয়তাবাদী দলের একটা কর্মসূচি 10টি বিভাগে চলছে, ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগে আজকে আমাদের শোভাযাত্রা। আমরা এটার মাধ্যমে মেসেজ দিতে চাই, গত 17 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা এবং রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছি। আমরা যে কারণে যে আন্দোলন করা, আমরা এখনো মানুষের ভোটের অধিকার দিতে পারিনি। আমরা যদিও স্বৈরাচার মুক্ত করেছি, আমরা দ্রুত সময়ের মধ্যে এদেশে নির্বাচন চাই। জনগণ ভোটের মাধ্যমে তার ভোট প্রয়োগ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিব। আর পাশাপাশি আপনারা জানেন যে 17 বছর কথা বলতে পারেনি মানুষ, গুম হয়েছে, খুন হয়েছে, শত শত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। তারপরে স্বৈরাচারের দোসররা কিন্তু এখনো স্বৈরাচার মুক্ত পুরোপুরিভাবে হয়নি। আমরা সেই কারণে রাজপথে আছি, যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পরিপূর্ণ না হবে, ভোটের অধিকার ফিরিয়ে না আসবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, আমরা রাজপথে আছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। শুনছিলেন যে আসলে তারা বলছিলেন যে অচিরেই একটি নির্বাচনের মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লাভ করবে, সেই বিষয়টি বলছিলেন এবং মানুষের যে ভোটের অধিকার সেই অধিকার কিন্তু বিএনপি ফিরিয়ে দিতে চায়, সেই বিষয়টি কিন্তু বিএনপি কেন্দ্রীয় নেতা বলছিলেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তাদের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি টাউন হল থেকে শুরু হয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। ভারী বৃষ্টিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও শরীফুল্লাহ কায়সার সুমন। সেতু, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, কি বলছে কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকরা?
ডানা, আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু এই যে টানা 3 দিনের বর্ষণে ব্যাপক ক্ষতি বলবো না আর কি, কারণ কৃষি বিভাগ কিন্তু ক্ষতি বলতে নারাজ, আক্রান্ত হয়েছে বলা যেতে পারে, কিন্তু কৃষকরা কিন্তু বলছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি যদি কৃষি বিভাগের তথ্য মতো আমি আপনাকে একটু জানাই, সেটা হচ্ছে যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখযোগ্য ফসলগুলোর ভিতরে সেটা হচ্ছে এখানে আছে আপনার রোপো আমন 1850 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে গ্রীষ্মকালীন সবজি সেটা কিন্তু 1125 হেক্টর জমির ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে মরিচ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে 120 হেক্টর জমির, পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে 35 হেক্টর জমির, মাসকলাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে 165 হেক্টর জমি, একসাথে পেঁপের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে 225 হেক্টর জমি। তবে কৃষি বিভাগ কিন্তু এটাকে ক্ষতিগ্রস্ত বলতে নারাজ। কৃষি বিভাগ আমাকে জানিয়েছে আক্রান্ত হয়েছে, কারণ এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ তারা নিরূপণ করছে, তাদের মাঠ পর্যায়ে কাজ চলছে। এই কারণে তারা আছে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা এখনই আমাদেরকে জানায়নি, তবে খুব শীঘ্রই জানিয়েছে। তবে মানে কৃষকরা কিন্তু সরাসরি আমাকে জানিয়েছে তারা রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে আর কি, যে পেঁপে গাছে যে হচ্ছে ফল ধরছিল সেই গাছ, যেগুলো মানে ম্যাক্সিমাম অধিকাংশ গাছই কিন্তু একেবারে হচ্ছে শুয়ে পড়েছে আর কি। এর মূলত কারণ কিন্তু শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে কিন্তু মাঝে মাঝে দমকা হাওয়াও ছিল। এই হাওয়ার কারণেই কিন্তু হচ্ছে বেশি পেঁপে গাছে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দেখতে একটু জানিয়ে রাখছি, এই যে গত টানা 3 দিনের বর্ষণে কিন্তু আমাদের হচ্ছে যে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আর কি, এখানে কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করেছে প্রায় 300 মিলিমিটার। একই সাথে কৃষি বিভাগ আমাকে যেমনটি জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত যদি হয়েও থাকে সেটার পরিমাণ কিন্তু কমে যাবে যদি যে পানি জমে না থাকে। এই পানিটা যদি দ্রুত সরে যায়, একই সাথে যে আমার পিছনে যে ঝলমলে রোদ দেখছেন, এই রোদ যদি অব্যাহত থাকে তাহলে ক্ষতিগ্রস্তর পরিমাণ কমবে বলে আমাকে কৃষি বিভাগ জানিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি, আমাদের সহকর্মী সাতক্ষীরাতে আছেন শরীফুল্লাহ কায়দা সুমন। আপনি জানাবেন যে আপনার ওখানে যে কি পরিমাণ ফসলের ক্ষতি কিংবা আক্রান্ত হয়েছে আর কি। সেতু আমি দাঁড়িয়ে আছি বেতনা নদীর পাড়ে। এখানে কিন্তু এই যে সাতক্ষীরা সদর এবং আমার বাম পাশে হচ্ছে তালা উপজেলার নগরঘাটা সহ বেশ কয়েকটি ইউনিয়ন এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সদরে কিন্তু লাপসা ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যদি ক্ষতির কথা বলেন তাহলে এখানে আমার পাশেই যারা দাঁড়িয়ে আছেন, এখানকার যারা মৎস্য চাষী দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছেন, এখানে আসছে জনপ্রতিনিধিরা, তারা কিন্তু চোখের পানি ফেলছে। আপনাকে বলে রাখা দরকার যে একজন কিন্তু 1 থেকে 10 কোটি টাকা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ক্ষয়ক্ষতি আসলে কতটুকু তারা পুষিয়ে উঠতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাদের মৎস্য সম্পদ, তাদের কৃষি সম্পদ, তাদের ঘর বাড়ি সবকিছু কিন্তু এখন আজকে পানিতে ভেসে যাচ্ছে। আমি একটু তাদের সাথে কথা বলবার চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে সেই ভেঙে যাওয়া অংশে কিন্তু সাধারণ মানুষ কিভাবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে বাদ দিয়ে বাঁধটাকে রক্ষা করবার জন্য, যে বেতনা নদী ভেঙে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমি একটু চাষির সঙ্গে একটু কথা বলতে চাই। তিনি মৎস্য চাষ করছেন দীর্ঘদিন ধরে 50 বিঘার মতো। আপনার কি অবস্থা একটু বলেন। আমার 50 বিঘা যে ঘেরে অন্তত না হলো 50 লক্ষ টাকা এই বছর ক্ষতি। তারপরেও আমি মানে চেষ্টা করেছি যে ভেড়ি বাঁধটা ঘেরের চারিপাশে অন্তত না হলো 30 থানের মতো নেট দিয়ে ঘিরেছি। তারপরেও আশা করতেছি মাছ থাকবে বলে আমার মনে হয় না। আমি কিন্তু 16 বছর বাড়ি ছাড়া, আমি বিএনপি করতাম, সেই খনি হাসিনার কি অবস্থা বলুন তো আপনার নগরঘাটা এলাকার। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 3-4 দিন অতিবৃষ্টির কারণে হঠাৎ লাপসা ইউনিয়নের বিনির পাতা আমাদের বেতনা নদী হঠাৎ শুনেছি রাত 2টোর সময় শুনেছি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে লাপসা ইউনিয়নের তালতলা, মাগুরা, লাপসা ইউনিয়ন, খেজুরডাঙ্গা, রাজনগর এবং তার পরপরই আমার এই পানি গিয়ে এই পানির সিংহভাগ পানি আমার তালা উপজেলা নগরঘাটা ইউনিয়নের মধ্যে দিয়ে আমার ইউনিয়নের হাজার হাজার বিঘা ঘের মৎস্য সম্পদ মানুষ এখন দিশেহারা, হাজার হাজার অবস্থা। এখানকার কি অবস্থা? এখানকার অবস্থা বর্তমানে আমরা প্রতিনিধিত্ব হিসেবে লোকজন দিয়ে বাঁধার জন্য চেষ্টা করছি, কিন্তু প্রশাসনিক লোকজন হলে আমাদের সবচেয়ে ভালো হতো, যেহেতু আমরা স্থানীয় এখানে প্রতিনিধিত্ব। আমরা খুব
অসহায় বোধ করছি। অসহায় বোধ করছে ডানা। এখানে একজন জনপ্রতিনিধি আছেন, আমরা তার চোখে জল দেখেছি। আজকে এই যে মানুষ যারা আজকে ক্ষতিগ্রস্ত, এখানে পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই যে ভেঙে যাওয়া অংশটি আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি, একটু আগেও দেখিয়েছি, আর এই চিত্রটি যদি এই যে বৃষ্টিবিহীন অবস্থার মধ্যে যদি দ্রুত ব্যবস্থা না করা যায় তাহলে কিন্তু আসলে এই ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে। এবং আপনাকে বলে রাখা দরকার যে এখনো পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির নিরূপণটি এখনো কৃষি বিভাগ এবং মৎস্য সম্পদ বিভাগ যথাযথভাবে করতে পারেনি, কিন্তু সেটা যদি করে সেটি কিন্তু একটি ভয়ানক চিত্র দাঁড়াবে। সে কারণে এখানকার মানুষের প্রাণের দাবি যে তাদের পাশে যেন প্রশাসন যথাযথভাবে সহায়তা প্রদান করে। এই ছিল সর্বশেষ ডানা। ধন্যবাদ আপনাদেরকে। চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। বৃষ্টিতে নড়াইলের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, জলাবদ্ধতা নিরসনে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ডানা, যেমনটি বলছিলেন, নড়াইল পৌরসভায় গত 3 দিনের টানা বর্ষণের কারণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে মূলত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে আমাদের এখানকার জনসাধারণের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে পৌরসভা বিভিন্ন সময় বিভিন্ন ড্রেন নির্মাণের আশ্বাস দিলেও ড্রেনেজ ব্যবস্থাগুলো আসলে পরিকল্পিতভাবে না করার কারণেই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যেসব মেয়র বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন তারা জনসাধারণের কাছে সবসময় কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারে এই যে পৌর এলাকা রয়েছে সব জায়গাতে আমরা ড্রেনেজ ব্যবস্থা করে দিব, কিন্তু কোনো মেয়রই আসলে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন নাই, যার কারণে কিন্তু একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা ব্যাপক আকারে সৃষ্টি হয়। তা আমরা কথা বলেছিলাম এখানকার বাসিন্দাদের সাথে, তারা বলেছেন যে আমরা আসলে একটু বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি ঢুকে যায়, এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িতেও কিন্তু এখন আমরা বাইরে পানি দেখতে পাচ্ছি এবং এইসব প্রতিটি ঘরের মধ্যেই কিন্তু পানি ছিল। যেহেতু গতকাল দুপুর পর থেকে আর বৃষ্টি না হওয়ার কারণেই ঘর থেকে কিছুটা পানি কমলে এখনো কিন্তু প্রতিটি বাড়িতেই পানি রয়েছে। 1972 সালে মূলত নড়াইল পৌরসভাটি গঠিত হয়। এত বছর পার হলেও সেভাবে কিন্তু ড্রেনেজের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, পৌরসভার যে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে ড্রেনেজ ঠিক মতো না থাকার কারণে মূলত এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যাতে ড্রেনেজ ব্যবস্থা আমাদের যে পৌর কর্তৃপক্ষের যে সংস্কারের জন্য যে ইয়েগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি নিষ্কাশনের জন্য। তো এই ছিল নড়াইল থেকে জলাবদ্ধতার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নড়াইল থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।